জল পিপাসা কিন্তু কম হয় এই শীতকালে, সেই জন্য কিন্তু ডিহাইড্রেশন হতে পারে। বা আমরা অনেক সময় গরম জামা কাপড় পরিয়ে রাখি বাচ্চাদেরকে, হ্যাঁ, সেই কারণে কিন্তু অনেক সময় একটা ইনভিজিবল সোয়েটিং, যেটা আমরা মায়েরা বা অন্য কেউ দেখতে পাচ্ছেন যে সোয়েটিং হয়ে যাচ্ছে, সেই কারণে কিন্তু ডিহাইড্রেশন হয়। তাহলে বাচ্চারা জল খেতে চায় না, কেননা এক তো পরিবেশ ঠান্ডা, জল পিপাসা কম পাচ্ছে, সঙ্গে যদি আমরা ঠান্ডা জল দিই সে আরোই খাবে না। সেই জন্য একটু যদি লিউকোয়াম ওয়াটার বা একটু শুধু জল আমরা দিই, তাহলে কিন্তু বাচ্চার অ্যাকসেপ্টেন্স অনেকটা বেটার হয়। যখন বাচ্চা দেখছেন যে বারবার বমি বা পটি বা অন্য যে কোনো কারণে হোক, যে খাবার কিছু খাচ্ছে না, বাচ্চা নিস্তেজ হয়ে পড়ছে, বাচ্চা কোনো কিছু মা ডাকছে, বাচ্চা সাড়া দিচ্ছে না, ঠিক আছে, পেচ্ছাপের পরিমাণ 6 থেকে 8 ঘন্টা কোনো ইউরিন পাস করেনি, তখন কিন্তু তৎক্ষণাৎ ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং হসপিটালে যেতে হবে। গ্রীষ্মকালে তো ডিহাইড্রেশন বেশ স্বাভাবিক, কিন্তু শীতকালে শুষ্ক আবহাওয়ার কারণেও কি হতে পারে ডিহাইড্রেশন কি বাচ্চাদের ক্ষেত্রেও হতে পারে? এই সমস্ত প্রশ্নের উত্তর জানতেই আমাদের আজকের পর্ব। নমস্কার, গৌরী দেবী হসপিটালস থেকে আমি মৌপ্রিয়া, এবং আমাদের সঙ্গে আজ রয়েছেন গৌরী দেবী হসপিটালসের পিডিয়াট্রিক ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড কনসালটেন্ট ডক্টর বিনোজ কুমার মাঝি। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত। নমস্কার স্যার, প্রথমেই জানতে চাইব, গ্রীষ্মকালে তো ডিহাইড্রেশন হয়, কিন্তু শীতকালে কেন হয়? গ্রীষ্মকালে আমরা তো সবাই জানি যে অনেকটা তাপমাত্রা পরিবেশের বেশি থাকে বলে জলের প্রবণতা, জল পিপাসা বা জলের চাহিদা অনেকটা শরীরের মধ্যে বাড়ে। কিন্তু শীতকালে অনেকটা ঠান্ডা আবহাওয়ার কারণে অনেকটা শরীরের থেকে তাপমাত্রা বা নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে অনেকটা বেরোতে থাকে জলীয় অংশ, সেই জন্য একটা হতে পারে ডিহাইড্রেশন। এমনকি অনেক সময় যে জল পিপাসার কারণে বাচ্চাদের জল পিপাসা কিন্তু কম হয় এই শীতকালে, সেই জন্য কিন্তু ডিহাইড্রেশন হতে পারে। বা আমরা অনেক সময় গরম জামা কাপড় পরিয়ে রাখি বাচ্চাদেরকে, হ্যাঁ, সেই কারণে কিন্তু অনেক সময় একটা ইনভিজিবল সোয়েটিং, যেটা আমরা মায়েরা বা অন্য কেউ দেখতে পাচ্ছেন যে সোয়েটিং হয়ে যাচ্ছে, সেই কারণে কিন্তু ডিহাইড্রেশন হয় শীতকালে। আবার অনেকে দেখবেন যে রুম হিটার ব্যবহার করে, সেই কারণে কিন্তু ডিহাইড্রেশন হতে পারে বাচ্চাদের। তাহলে কি রুম হিটার ব্যবহার করাটা একদমই উচিত নয়? না, রুম হিটার ব্যবহার করলে কিন্তু অনেক দিক থেকে অনেক সমস্যা হয়, তারপরে একটা ডিহাইড্রেশন হতে পারে রুম হিটার, সেজন্য রুম হিটার না ব্যবহার করাই ভালো। শীতকালে দেখবেন অনেক বাচ্চারা জল খেতে চায় না, সেক্ষেত্রে কি গরম জল বা ঈষৎ উষ্ণ জল খাওয়ানো যেতে পারে? হ্যাঁ, শীতকালে বাচ্চারা জল খেতে চায় না, কেননা এক তো পরিবেশ ঠান্ডা, জল পিপাসা কম পাচ্ছে, সঙ্গে যদি আমরা ঠান্ডা জল দিই সে আরোই খাবে না। সেই জন্য একটু যদি লিউকোয়াম ওয়াটার বা একটু শুধু জল আমরা দিই, তাহলে কিন্তু বাচ্চার অ্যাকসেপ্টেন্স অনেকটা বেটার হয়, তাহলে বাচ্চা জল পিপাসা জল খেতে পারবে। সেটা ডিহাইড্রেশনের ক্ষেত্রে ওআরএস খাওয়ানোটা কতটা জরুরি? হ্যাঁ, ডিহাইড্রেশনের জন্য যদি শরীর থেকে কোনো জল বেরিয়ে যাচ্ছে বমি বা লুজ মোশনের মাধ্যমে বা ডায়রিয়ার মাধ্যমে, তখন কিন্তু ওআরএস হচ্ছে বেস্ট। আমাদের ফ্লুইড অফ চয়েস হচ্ছে ওআরএস, তখন আমরা ওআরএস কিন্তু দিতে পারি। কিন্তু যদি সাধারণত যে আমরা সারাদিনে যে দৈনিক বা মেনটেন্যান্স ফ্লুইড, সেটার জন্য কিন্তু আমরা ওআরএস জেনারেলি ব্যবহার করি না বা ব্যবহার করা উচিত নয়। এই ডিহাইড্রেশন যে হয়েছে, সেই লক্ষণগুলি কি, মানে আমরা কিভাবে বুঝবো ডিহাইড্রেশন হয়েছে? ডিহাইড্রেশন হয়েছে, দেখুন বাবা মা অনেক সময় আছে যে বারবার বমি পটি করতে করতে বাচ্চার চোখ মুখ বসে গেছে বা ঢুকে গেছে, যেটা বলে, যেটা সাংকেন আই বলে বিজ্ঞানের ভাষায়, হ্যাঁ, তারপরে অনেকক্ষণ ধরে হচ্ছে ইউরিন পাস করেনি, সেইগুলো দেখে আমরা বুঝতে পারবো যে বাবা মারা ডিটেক্ট করতে পারবেন যে হ্যাঁ, বাচ্চার জলীয় অংশের অভাব হচ্ছে শরীরের মধ্যে। বড়দের ক্ষেত্রেও কি একই লক্ষণ? হ্যাঁ, বড়দের ক্ষেত্রে তো লক্ষণগুলো একই, জিভ শুকিয়ে যাওয়া, হ্যাঁ, বা বড়রা যেহেতু বলতে পারে যে আমার জল পিপাসা পাচ্ছে বা ইউরিন অনেক সময় হয়নি, হ্যাঁ, বড়রা সেগুলো এক্সপ্রেস করতে পারে, কিন্তু বাচ্চারা সেগুলো এক্সপ্রেস করতে পারে না। হয়তো পিপাসা পাচ্ছে, বাচ্চা কান্না করে যাচ্ছে, মা হয়তো বুঝতে পারছে না, মা ভাবছে পেটে ব্যথা করছে বা অন্য কারণে বাচ্চা কান্না করছে। তো সেইটাই একটা পার্থক্য বড়দের সঙ্গে বাচ্চাদের। বড়রা বলতে পারে, বাচ্চারা সেগুলো অন্যভাবে এক্সপ্রেস করে, হচ্ছে ক্রাই দিয়ে এক্সপ্রেস করে। তো সেইগুলো হচ্ছে বা আমাদের ফার্স্ট ডিটেক্ট করা দরকার, এবং যদি সেরকম হয় তাহলে ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া দরকার। পা ঠান্ডা থাকছে অনেকক্ষণ সময় ধরে, দীর্ঘ সময় ধরে হাত পা ঠান্ডা থাকছে, এটাও কি ডিহাইড্রেশনের লক্ষণ? হ্যাঁ, সবসময় হাত পা ঠান্ডা মানে যে ডিহাইড্রেশন সেরকম নয়, কিন্তু এই যে শীতকালে ঠান্ডা যদি হাওয়ার সংস্পর্শে আসে বা কোল্ড এনভায়রনমেন্টের সংস্পর্শে, তাহলেও বাচ্চার হাত পা কিন্তু ঠান্ডা থাকতে পারে, ঠিক আছে, কিন্তু সেটা হাত পা ঠান্ডা মানেই যে আমাদের ডিহাইড্রেশন হচ্ছে সেরকম না। অনেক সময় জ্বর যদি বেশি থাকে, তাহলে দেখবেন যে কপাল বা শরীরের কোর বডি টেম্পারেচার অনেকটা বেশি হলো, হাত পা ঠান্ডা থাকছে। কিন্তু যদি
খুব বেশি সিভিয়ার ডিহাইড্রেশন হচ্ছে, অনেকটা জলীয় অংশ জল শরীর থেকে বেরিয়ে গেছে বমি বা পটি করার জন্য, হ্যাঁ, তখন কিন্তু হাত পা ঠান্ডা হতে পারে। সেটা সিভিয়ার ডিহাইড্রেশন বা সিভিয়ারিটি অফ ডিহাইড্রেশনের লক্ষণ। এমন কোনো খাবার বা পানীয় রয়েছে কি যেটা ডিহাইড্রেশনকে বাড়িয়ে তোলে? হ্যাঁ, অনেক সময় আমরা ভুল করে যেটা করি যে শুধুমাত্র গ্লুকোজ ওয়াটার খাইয়ে দিলাম, ঠিক আছে, বা চিনির জল খাইয়ে দিলাম, সেইগুলো কিন্তু বাড়াতে পারে। অনেক সময় অনেকে করেন যেটা, হ্যাঁ বাচ্চা তো ওআরএস খাচ্ছে না, তাহলে আমরা ফ্রুট জুস দিয়ে দিলাম। এই যে হাইলি কনসেন্ট্রেটেড যে সুগার বা ক্যালোরি যেগুলো থাকে যে ড্রিঙ্কের মধ্যে, সেগুলো কিন্তু ডিহাইড্রেশন বাড়িয়ে তোলে, কম তো করেই না বরং বাড়িয়ে তোলে। এখনকার মার্কেটে অনেক সময় দেখবেন রেডি টু ড্রিঙ্ক ওআরএস যেগুলো, কিন্তু ওখানে লেখা আছে যে নট অ্যান ওআরএস বলে, ঠিক আছে। তো সেগুলো আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে যে আমরা সত্যিই যে প্যাকেট যে রেডি ফর্মে যে ওআরএসগুলো খাচ্ছি সেগুলো ওআরএস কি না, ঠিক আছে। তো সেগুলো কিন্তু এনার্জি ড্রিঙ্ক হিসেবেই ব্যবহার করা হয়, ওআরএস বা ডিহাইড্রেশন কারেকশনের জন্য নয়। কিন্তু সারাদিনে কতটা পরিমাণ জল পান করলে ডিহাইড্রেশন হয় না? না, সেরকম কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই যে এতটা পরিমাণ জলই পান করতে হবে। এবার আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি কতটা আমরা বাইরে রোদের মধ্যে ঘোরাঘুরি করছি, বা আমরা এনভায়রনমেন্ট ফিজিক্যাল এক্সারসাইজে কতটা সোয়েটিং হচ্ছে, ঘাম বেরোচ্ছে, তার উপর ডিপেন্ড করবে যে কতটা আমরা জল পান করব। তো মোটামুটি পক্ষে যদি বলা যায় তাহলে মোটামুটি 2-3 বছরের বাচ্চার জন্য 1 লিটার মতো, ঠিক আছে। মোটামুটি 5 থেকে 8 বছরের বাচ্চার জন্য 1.5 থেকে 2 লিটার, এরকম একটা আরবিটারি বলা যেতে পারে যে হ্যাঁ এরকম একটা জলীয় অংশ পান করলে মোটামুটি ডিহাইড্রেশন আমরা প্রিভেন্ট করতে পারি। শরীরকে হাইড্রেট রাখার জন্য যেমন আপনি বললেন ওআরএসটা জরুরি, সেরকম জলও জরুরি, কিন্তু আরও যেগুলো রয়েছে জুস, এগুলো কি একদমই হাইড্রেট করে না বডিকে? না, হাইড্রেট তো নিশ্চিত পক্ষে করে। যখন ডিহাইড্রেশন হচ্ছে, ডায়রিয়া বা বমি করে যে, তখন ওই ফ্লুইডগুলো আমরা অ্যাভয়েড করব। বাকি এরকম নর্মালি আমরা স্যুপ ফর্মে দিতে পারি, জুস ফর্মে দিতে পারি, মিল্ক যেগুলো দিচ্ছি, হ্যাঁ, কিংবা কোনো এনার্জি ড্রিঙ্ক যে কেউ খাচ্ছে, সেগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারি নর্মালি। যেগুলো যদি কখনো শরীরে ডিহাইড্রেশন থাকছে বা বমি বা লুজ মোশন হচ্ছে, তখন কিন্তু আমরা ওগুলো ব্যবহার করতে পারবো না। কোন সময় ডিহাইড্রেশন একদম গুরুতর হলে চিকিৎসকের কাছে তৎক্ষণাৎ যাওয়া উচিত? যখন বাচ্চা দেখছেন যে বারবার বমি বা পটি বা অন্য যে কোনো কারণে হোক, যে খাবার কিছু খাচ্ছে না, বাচ্চা নিস্তেজ হয়ে পড়ছে, বাচ্চা কোনো কিছু মা ডাকছে, বাচ্চা সাড়া দিচ্ছে না, ঠিক আছে, পেচ্ছাপের পরিমাণ 6 থেকে 8 ঘন্টা কোনো ইউরিন পাস করেনি, তখন কিন্তু তৎক্ষণাৎ ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং হসপিটালে যেতে হবে। এক্ষেত্রে আমাদের দর্শক বন্ধুদের আপনি কি বার্তা দেবেন? এটাই বার্তা দেবো যে আমরা মনে করি যে শীতকালে ঠান্ডার জন্য হয়তো জলের পরিমাণ হয়তো শরীরের চাহিদা কম, কিন্তু এটা ভুল ধারণা। জলের চাহিদা যেরকম থাকে, হ্যাঁ, একটা অল ওভার দ্য পিরিয়ড সবসময় একটা একই রকম থাকে, যেটা আমরা মেনটেন্যান্স ফ্লুইড বলি। শরীরের জন্য সবসময় সেই ফ্লুইডটা দরকার। সেটা মেনটেন করার জন্য বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে আপনারা লিউকোয়ার্ম ওয়াটার বা একটু হালকা গরম জল দেবেন, হ্যাঁ, বারবার করে জল খাওয়ানোর চেষ্টা করুন। বাচ্চারা হয়তো শুধু জল খেতে চাইছে না, খাবারের সঙ্গে সঙ্গে একটু করে জল খাওয়াবেন, তাহলে কিন্তু হাইড্রেশনটা মেনটেন হবে। আপনারা শুনলেন আমাদের বিশেষজ্ঞ ঠিক কি কি বললেন, ডিহাইড্রেশন হলে কি কি করা উচিত, কি কি করা উচিত নয়। এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সুস্থ থাকুন, সচেতন থাকুন। ধন্যবাদ।